অনেক দিন আগের কথা। এক গাঁয়ে হারাধন নামে এক কৃষক বাস করত। তার ছিল দুই বউ। বড় বউ দেখতে কেলো কুৎসিত, তেমনি পেট ভরা তার হিংসা, কাজেও ধীর। এধারের কুটো ওধারে করতে বেলা বয়ে যায়। ছোট বউটি ভারী লক্ষ্মী, পরীর মতো তার রূপ, স্বভাবটিও ভারী মিষ্টি। বাড়ির কাজে সারাক্ষণ খাটছে, তবুও মুখে হাসিটি লেগেই আছে। হিংসুটি বড় বউ ছোট বউকে দু চোখে দেখতে পারে না। ছুতোনাতায় সারাক্ষণ খিটিমিটি বাঁধায় তার সঙ্গে। রাতের শেষে সূর্য ওঠার আগেই হারাধন লাঙল জোয়ালো আর বাড়ির বলদ দুটো নিয়ে মাঠে চলে যায়। সারাটা দিন তার মাঠেই কাটে। দুই বউ পালা করে প্রতিদিন দুপুরে বাড়ি থেকে হারাধনের জন্য খাবার নিয়ে যায়। যেদিন বড় বউ খাবার নিয়ে যায় সেদিন পেট ভরে খাওয়া হয় না হারাধনের। যেমনই রান্নার ছিরি তেমনই তার স্বাদ। হারাধন কোনো রকমে কয়েক গোরাস মুখে তুলে থালাটি ঠেলে রাখে। তারপর ঢকঢক করে জল গলায় ঢেলে আবার গিয়ে লাঙল ধরে। বড় বউ সবই দেখে, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। হাঁড়ি মুখ করে থালা ভর্তি ভাত নিয়ে ফিরে আসে। সেদিন ছোট বউ ভাত নিয়ে যায়, সেদিন কিন্তু এক কোনাও থালায় পড়ে থাকে না। চেটে পুটে খেয়েও হারাধনের আঁশ মিটতে চায় না। ছোট বউ শূন্য থালা নিয়ে মনের সুখে বাড়ি ফেরে। ফিরে এসে বড় বউকে বলে, দিদি আর একটু ভাত যদি নিয়ে যেতাম, বোধহয় ওর পেট পুরে খাওয়াই হলো না। ছোট বউয়ের সাদা মন, সে তো আর জানে না বড় বউয়ের থালায় ভাত নিয়মিত পড়ে থাকে। তার রান্না ব্যঞ্জন হারাধন মুখে তুলতে পারে না। ছোটর কথা শুনে বড় বউয়ের হাঁড়ি মুখ আরো ভারী হয়। বুক জ্বলতে থাকে হিংসায়। সে মনে মনে মতলব ভাজতে থাকে কি করে ছোট বউকে জব্দ করবে। এমনি করেই কাটছিল দিন। হারাধনের গায়েই থাকতো এক গুণিন বুড়ি। টুকটাক করে মানুষের ভালো মন্দ সে করতে পারত। হিংসায় জ্বালা সইতে না পেরে বড় বউ একদিন গেল সেই গুণিন বুড়ির কাছে। তার কাছ থেকে গোপনে একটা তাবিজ নিয়ে এলো। সেদিন বাড়ির কাজকর্ম সেরে দুপুরে পুকুরে চান করতে যাবার সময় বড় বউ ছোট বউকে বলল, চল ছোট, আজ একসঙ্গে চান করব। চুলে জট পাকিয়েছে, তোকে দিয়ে মাথায় একটু সাবান মাখাবো। বেশ তো দিদি, চলো যাই, আমারও অবসর হলো। এই বলে ছোট বউ বড় বউয়ের সঙ্গে চলল পুকুরে। সেদিন হারাধনের খাবার নিয়ে যাওয়ার পালা ছোট বউয়ের। স্নানে যাবার আগে সে সবকিছু পরিপাটি করে গুছিয়ে রেখে গেল। স্নানের ঘাটে গিয়ে বড় বউ প্রথমে ছোটকে নিয়ে নিজের মাথায় সাবান মাখিয়ে নিল। তারপর বলল, আয় তোর মাথায়ও সাবান ঘষে দিই, বড্ড ময়লা জমেছে দেখছি। বড় বউয়ের মুখে এই প্রথম একটু মোলায়েম সুরের কথা শুনে ছোট বউ বড় খুশি। চুল ভেজা মাথা নিয়ে সে বড় বউয়ের সামনে এগিয়ে বসে, বলে, বাপের বাড়িতে বড় দিদি আমার মাথায় সাবান ঘষে দিত। বড় বউয়ের মনে কূট। গুনিন বুড়ির বাড়ি থেকে সে আঁচলে বেঁধে নিয়ে এসেছে ছোট্ট তাবিজ একটা। ছোট বউয়ের মাথায় সাবান ঘষায় আছিলায় সেই তাবিজটা তার চুলের সঙ্গে বেঁধে দিল। যেমনই না বেঁধে দেওয়া অমনি চোখের পলকে হতবাগী ছোট বউ একটা কচ্ছপ হয়ে ঝুপ করে গিয়ে পড়ল পুকুরের জলে। তারপর তাকে আর দেখা গেল না। ছোট বউকে কচ্ছপ হয়ে যেতে দেখে বড় বউয়ের বুক জোড়ালো। মনের আনন্দে সে থপথপ করে বাড়ি ফিরে এলো। সেদিন হারাধনের দুপুরের খাবার ঘরেই থালা চাপা দেওয়া রইল, ওতে কেউ হাতও ছোঁয়ালো না। ওদিকে দুপুরের খাবার না পেয়ে খিদে তেষ্টায় অস্থির হারাধন শেষ বেলায় রাগে গনগনিয়ে বাড়ি ফিরে এলো। সে বাড়ির সীমানায় পা দিয়েছে কি দেয়নি, অমনি বড় বউ ছোটর সামনে সাত কাহন করে লাগিয়ে বলল, সেই যে কখন চান করতে যাই বলে বাড়ি থেকে বেরোলো, এখনো মহারানীর ফেরার নাম নেই। ছোটর অপেক্ষায় থেকে এদিকে বেলা গড়িয়ে গেল, তোমার খাবারটা নিয়ে যাওয়া হলো না।
এরকম উড়ুনে স্বভাব হলে কি সংসার চলে? হারাধন কি ভাবে কি জানি। সে ছোট বউকে খুঁজতে পুকুর ঘাটের দিকে গেল। সেখানে কাউকে দেখতে না পেয়ে এ বাড়ি ও বাড়ি অনেক খুঁজলো, কিন্তু কোথাও ছোট বউয়ের খোঁজ পেল না। অস্থির হয়ে বাড়ি ফিরে এসে সে বড় বউকে বলল, কি কাণ্ড হলো বলো তো? ছোটকে তো কোথাও দেখতে পেলাম না, কোথায় গেল বলো তো মানুষটা? মুখ ঝামটা দিয়ে বড় বউ বলল, গেছে চুলোয় যাক, ছোট না হলে কি আর সংসার চলবে না? সেদিন থেকে বড় বউয়ের হাতেই চলতে লাগলো সংসারের সব কাজ। গুম হয়ে হারাধনও মেনে নেয় সংসারের হাল। এখন দুপুরে বড় বউ মাঠে যা নিয়ে যায় তাই মুখ বুজে হারাধনকে গিলতে হয়। সারাদিন মাঠে রোদে পুড়ে ভাজা ভাজা হবার পর বাড়ি ফিরে এসে তাকে ফের ঘর সংসারের কাজে হাত লাগাতে হয়। বড় বউয়ের মুখে সারাক্ষণ ঘ্যান ঘ্যানানি, তা বড় অসহ্য লাগে হারাধনের। এখন ছোট বউয়ের ছিল একটি মেয়ে, আদর করে সে মেয়ের নাম রেখেছিল কলাবতী। মা বাড়ি নেই বলে কলাবতীর কপাল পুড়েছে। তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাগল চড়াতে যেতে হয় মাঠে। হাঁড়ি কাচানো ঠান্ডা ভাত আর রাতের পাতের এঁটো তরকারি ছাড়া বাড়তি কিছুই জোটে না তার। মা নেই ঘরে। কলাবতী কাকেই বা বলে দুঃখের কথা, বাবাকে বলতে সাহস পায় না। আঁচলে মুখ লুকিয়ে কেঁদে কেঁদে তার দিন কাটে। হারাধন দেখেও বড় বউয়ের মুখের ভয়ে মেয়েকে কিছু বলতে পারে না। একদিন কলাবতী ছাগল নিয়ে মাঠে গেছে। মাঠের পাশেই মস্ত বড় পুকুর। ওই পুকুরেই তার মা চান করতে যেত। ছাগলগুলোকে ঘাস খেতে ছেড়ে দিয়ে কলাবতী পুকুর ঘাটে বসে মায়ের কথা ভেবে ভেবে চোখের জল ভাসাতে লাগলো। এমনই সময় স্নান বাঁধানো ঘাটের সিঁড়ি বেয়ে একটা কচ্ছপ উঠে এলো তার সামনে। কলাবতী অবাক হয়ে চেয়ে দেখে কচ্ছপটি মানুষের গলায় বলে ওঠে, কলা, আমি তোর মা। তোর বড় মা আমাকে কচ্ছপ বানিয়ে দিয়েছে। আমি আর কোনোদিন হয়তো মানুষ হতে পারবো না। কচ্ছপের কথা শুনে কলাবতীর কান্না উথলে ওঠে। আকুল হয়ে কাঁদতে কাঁদতে সে কচ্ছপটাকে কোলে তুলে নিয়ে বলল, মাগো, তুমি নেই। বড় মা সারাক্ষণ মুখ করছে। আমার এখন এক পেট ভরে দুটি ভাতও জুটছে না। কলাবতীর কথা শুনে তার কচ্ছপ মায়ের দু চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ে। কচ্ছপ বলল, কাঁদিস না বাছা, সবই তোর ভাগ্য। শোন মা, তুই প্রতিদিন এ সময়ে ঘাটে আসিস, তোকে ডিম পেড়ে দেব, আগুনে পুড়িয়ে খাস। এই বলে কচ্ছপটি ঘাটের সিঁড়িতে অনেকগুলো ডিম পেড়ে দিল। কলাবতী মাঠ থেকে শুকনো পাতালতা জড়ো করে আগুন ধরিয়ে সেই ডিম পুড়িয়ে পেট ভরে খেল। এরপর থেকে সে রোজ একবার করে পুকুর ঘাটে আসে, তার কচ্ছপ মার সঙ্গে গল্প করে, তারপর খড়কুটোর আগুনে ডিম পুড়িয়ে খেয়ে খিদে মেটায়। এমনই করে নিত্যদিন কচ্ছপের ডিম খেয়ে দেখতে দেখতে কলাবতীর চেহারা দিব্যি ফুটফুটে হয়ে উঠল। মায়ের মতো চোখ জোড়ানো রূপ তার, সেই রূপে জেল্লা ফিরেছে। সে যেখানে যায় রূপের ছটায় সে জায়গা আলো হয়ে ওঠে। কলাবতীর চেহারা দেখে বড় বউয়ের চোখ টাটাতে থাকে। সে ভাবে, বাসি পোড়া ভাত আর এঁটো কাটো তো খেতে দেই মেয়েটাকে, সেই খেয়ে অমন ফুটফুটে চেহারা হয় কি করে? আমার মেয়েটা ভালো ভালো খাবার খাচ্ছে চারবেলা, তবুও কেমন হাড় জিরজিরে শরীর। হিংসুটে বড় বউয়ের মনে নানা কথা খেলতে থাকে। কলাবতী চুরি করে কিছু খাচ্ছে কিনা দেখবার জন্য একদিন তার মেয়ে মালতীকে গোপনে তার পিছনে পাঠিয়ে দিল। বড় মায়ের মনের কথা কলাবতী জানবে কি করে? সে ছাগল চড়াতে গিয়ে অন্য দিনের মতোই সেদিনও পুকুর ঘাটে কচ্ছপ মায়ের সঙ্গে গল্প করতে বসে। মালতী লুকিয়ে লুকিয়ে সবই দেখতে পায়। বাড়ি ফিরে সমস্ত কথা সে তার মাকে জানায়। বড় বউয়ের মনে জিলিপির মতো প্যাঁচ। সব কথা শুনে সে মতলব এঁটে ফেলল। পরদিন হারাধনের জন্য মাঠে দুপুরের খাবার গেল না।
বড় বউ সকাল থেকেই তার ঘরের মেঝে এক রাস ঘোলামকুচি বিছিয়ে তার উপর বিছানা পেতে শুয়ে রইল। বিকেলে অভুক্ত হারাধন মাঠ থেকে ফিরল। তার সাড়া পেয়ে বড় বউ উহ আহ করে কাঁদতে হয় আর বিছানায় গড়াগড়ি খায়। তার শরীরের চাপে বিছানার তলায় রাখা গোলামকুচি মটমট শব্দে ভাঙছে। হারাধন ঘরে ঢুকতেই বড় বউ ডুকরে উঠে বলল, ও মা গো, মরে গেলাম গো, কোন পাপে আমায় এমন হাড় মটমটি ব্যারাম হলো, আমি আর বাঁচবো না গো। বড় বউয়ের অবস্থা দেখে হারাধন ব্যস্ত হয়ে বলল, অতই যখন শরীর খারাপ, কবরেজ বাড়ি কাউকে পাঠালেই তো হতো। বড় বউ মালতীকে আগে থেকেই শিখিয়ে রেখেছিল হারাধন এলে তাকে কি বলতে হবে। এখন সে বলল, আমি তো গিয়েছিলাম বাবা, কোবরেজ জেঠু বলছে মাকে কচ্ছপের মাংস খাওয়ালে মায়ের রোগ ভালো হয়ে যাবে। আমাদের পুকুরে একটা কচ্ছপ আছে বাবা, আমি দেখেছি, ওইটাকে ধরতে পারলেই তো হয়। মেয়ের কথা শেষ হতে না হতেই বড় বউ কোঁকিয়ে কেঁদে উঠে পাশ ফিরল। অমনি শব্দ হলো মটমট। হারাধন বলল, তবে জেলে বাড়ি থেকে ঘুরে আসি আমি। এই বলে সে ছুটল জেলে বাড়ায়। দরজার আড়ালে দাঁড়িয়ে কলাবতী সব কথাই শুনতে পেয়েছিল। হারাধনকে জেলে বাড়ি যেতে দেখে সেও তক্ষুনি ছুটে গেল পুকুর ঘাটে, গিয়ে কেঁদে কেঁদে কচ্ছপ মাকে ডাকতে লাগলো। কলাবতীর কান্না শুনে খানিক পরেই তার কচ্ছপ মা ঘাটে উঠে এলো। কলাবতী তখন তাকে কোলে তুলে নিয়ে সব কথা বলল। তার কথা শুনে কচ্ছপ মা বলল, কাঁদিস নে বাছা, আমি বুঝতে পারছি কোনোভাবে তোর বড় মা আমার কথা জানতে পেরেছে, তাই এমন মটমটি রোগের ছলনা ধরেছে। শোন বাছা, তোর ভয় নেই, আমি ফিরে মানুষ হতে না পারলেও রূপ পাল্টে তোর কাছে কাছেই থাকবো। তোর দুঃখ আমি ঘোচাবো। তোর বড় মা যখন চেয়েছে তখন আমাকে এবারে মরতেই হবে। ওরা আমাকে ধরে কেটে মাংস খাবে। এখন যা বলছি শোন, দু এক টুকরো মাংস তোকেও খেতে দেবে। তুই সেটা না খেয়ে লুকিয়ে উঠোনের কোণে ছাই গাদায় পুঁতে রাখিস, তাহলে আমি পরদিনই সেখানে ডালিম গাছ হয়ে জন্মাবো। তুই একবার করে রোজ ডালিম গাছতলায় আসবি, আমি তোর জন্য একটা করে ডালিম মাটিতে ফেলে দেব। তারপর কলাবতী কচ্ছপ মাকে পুকুরের জলে ছেড়ে দিয়ে আঁচলে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরে এলো। পরের দিন সকাল হতেই জেলেরা তাদের জাল নিয়ে এসে হাজির হলো। পুকুরে জাল ফেলে কচ্ছপটাকে ডাঙায় তোলা হলো। তা দেখে বড় বউয়ের মহা আনন্দ, আর আর্ধেক রোগ তখনই যেন ভালো হয়ে গেল। হারাধন নিজেই কচ্ছপটাকে কেটে কুটে দিল। মালতী সেই মাংস রান্না করে বড় বউকে খেতে দিল। পেটে মাংস পড়তে না পড়তেই বড় বউয়ের অসুখ ভালো হয়ে গেল। দিব্যি সেদিন থেকে সে ফের আগের মতো চলে ফিরে বেড়াতে লাগলো। হারাধনও নিশ্চিন্ত হলো। দুপুরে খেতে বসে কলাবতী পাতে দু টুকরো কচ্ছপের মাংস আর খানিকটা ঝোল পেয়েছিল। মেয়ের পাতে মায়ের মাংস, হোক না সে কচ্ছপ, মা তো। কলাবতী ভাত মুখে তুলবে কি চোখের জল বাগ মানাতে পারে না। সে খানিকক্ষণ ঝোলে ভাতে নাড়াচাড়া করে থালা নিয়ে উঠে পড়ে। তারপর পুকুরে থালা ধুতে যাবার পথে টুক করে মাংসের টুকরো ছাই গাদায় পুঁতে দেয়। কেউ দেখতেও পেল না, কিছু জানতেও পারল না। পরদিন সকালে উঠোন ঝাড় দিতে দিতেই কলাবতীর চোখে পড়ল ছাই গাদায় দিব্যি বড়সড় একটা ডালিম গাছ গজিয়ে উঠেছে। টসটসে একটা জালিম ঝুলে আছে গাছের ডালে, একটাই মাত্র ডালিম। মনের আনন্দে হাতের ঝাঁটা নামিয়ে রেখে ডালিম গাছের কাছে গিয়ে দাঁড়ায় কলাবতী। অমনি বোটা খসে ধপ করে ডালিমটা এসে পড়ল তার পায়ের কাছে। মাগো, আমার জন্য তুমি কত কষ্ট পাচ্ছ বলো তো। বলতে বলতে ডালিমটা তুলে বুক চেপে ধরে কাঁদতে থাকে কলাবতী। তখন ডালিম গাছ মানুষের গলায় বলল, বাছা, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তোর বড় মা দেখতে পেলে ডালিমটা কেড়ে নেবে। গাছ মায়ের কথা শুনে কলাবতী লাল ডালিমটা
তার শাড়ির আঁচলে ঢেকে নিয়ে অন্য কাজে চলে গেল। এরপর থেকেই রোজ দিনই কাজের ফাঁকে কলাবতী এসে ডালিম গাছতলায় দাঁড়ায়, দু চারটে কথা বলে, তারপর একটা করে ডালিম নিয়ে চলে যায়। এমনই প্রতিদিনই একটা করে ডালিমের রস খেয়ে কলাবতীর গায়ের রং যেন ফেটে পড়তে লাগলো। তার পাশে মালতীকে একটা পেঁচার মতো দেখায়, যেমন তার চেহারার ছিরি তেমনি গায়ের বরণ। ব্যাপারটা বড় বউয়ের চোখ এড়ায় না। দেখে শুনে তার ধারণা হলো কলাবতী নিশ্চয়ই এবার লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে, নইলে আধ পেটা পোড়া ভাত খেয়ে তার রূপ এমন ঝলমলে হয় কি করে। বড় বউ ফের মালতীকে গোপনে ডেকে বলল, তুই আড়াল থেকে নজর রেখে দেখ তো মেয়েটা চুরি করে কি খাচ্ছে। সেদিন থেকে মালতী ছায়ার মতো লেগে রইল কলাবতীর পেছনে। বেচারি কলাবতী এসব কিছুই জানতে পারে না। সে পরদিন কাজের ফাঁকে ডালিম গাছতলায় এসে দাঁড়াতেই ধপ করে গাছের ডালিমটা এসে পড়ল মাটিতে। কলাবতী যেই মাত্র ডালিমটা তুলে নিয়েছে অমনি মালতী কোত্থেকে ছুটে আসে সেখানে। এসেই ডালিমটা নেবার জন্য ঝগড়া বাঁধিয়ে দিল কলাবতীর সঙ্গে। মালতী বলে, ও ডালিম আগে দেখেছি, ওটা আমায় দে, দে শিগগির, নইলে মাকে বলে দেব। কলাবতী বলে, এ ডালিম আমার, কিছুতেই দেব না। ডালিম নিয়ে দুই বোনে এক চোট ঝগড়া হলো। কলাবতী কিছুতেই হাতছাড়া করলো না। তার গাছ মায়ের দেওয়া ডালিম। ডালিম না পেয়ে মালতী তার মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ জানায়, মা দেখো দিদি আমার ডালিমটা জোর করে কেড়ে নিল, গাছতলায় পড়েছিল, আমি আগে কুড়িয়ে পেলাম, দিদি দৌড়ে এসে খপ করে কেড়ে নিল। কলাবতী দু হাতে ডালিমটা বুকের সঙ্গে জাপটে ধরেছিল। মুখে একটিও কথা নেই তার, কেবল দু চোখ বেয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছিল ডালিমটার গায়ে। মালতীর কথা শুনে বড় বউ মনে মনে কি আঁচ করলো সেই জানে। ডালিমটা ঝটকা মেরে কলাবতীর হাতে থেকে কেড়ে নিয়ে মালতীর হাতে গুঁজে দিল। রাগে চেঁচিয়ে বলতে লাগলো, রাক্ষসী, ছোট বোনকে না দিয়ে ডালিম খেতে চাইছিস? কোন আক্কেলে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি বুঝি আমি? দাঁড়া, আজ তোর বাবা ফিরে আসুক মাঠ থেকে, ওই ডালিম গাছ কেটে জলে ভাসিয়ে দিতে বলবো। এখন বুঝতে পারছি চুরি করে ডালিম খেয়ে খেয়েই অমন দুধে আলতায় রং বানিয়েছ মুখ পুরি। কলাবতীর বুক ভেঙে যাচ্ছিল দুঃখে, মুখে টু শব্দ নেই তার। একটা ছাগলছানা তার পায়ের কাছে ঘুরঘুর করছিল, সেটাকে কোলে তুলে নিয়ে চোখের জল মুছতে মুছতে সে পুকুর ঘাটে এসে বলল, ঘাটের সিঁড়িতে বসে অনেকক্ষণ বিনিয়ে বিনিয়ে কাঁদলো মায়ের কথা মনে করে। তার মা ডালিম গাছ হয়েছিল, সেই গাছটাকেও কেটে ফেললে চিরদিনের জন্যই হারিয়ে যাবে মা। সে দুঃখে তার বুক ভেঙে যাচ্ছিল। অনেকক্ষণ কাঁদাকাটা করে একসময় কলাবতী চুপি চুপি বাড়িতে ফিরে এলো। ঘরের বাইরে কাউকে কোথাও দেখতে না পেয়ে সে দৌড়ে এসে দাঁড়ায় ডালিম গাছতলায়। তারপর চোখের জলে বুক ভাসিয়ে বড় মার সব কথাগুলো বলল তার গাছ মাকে। ডালিম গাছ মানুষের গলায় কলাবতীকে বলল, তুই কাঁদিস নে মা, আমার কথা মন দিয়ে শোন, তোর দুঃখ ঘুচবে এবারে। আজ তোর বাবা মাঠ থেকে ফিরে এসে আমাকে কেটে ফেলবে। আমি কাল সকালেই রাজবাড়িতে রাজার ঘরের সদর দরজার সামনে তাল গাছ হয়ে জন্মাবো। রাজামশাই ঘরের দরজা খুলতে না পেরে তাল গাছ কেটে ফেলার হুকুম দেবেন, কিন্তু কেউ সেই তাল গাছ কাটতে পারবে না। তুই রাজার কাছে গিয়ে তাল গাছ তুলে দেবার কথা জানাবি। রাজাকে দিয়ে আগে 3 সত্যি করিয়ে নিবি। তাল গাছ তুলতে পারলে রাজপুত্রের সঙ্গে তোর বিয়ে দিতে হবে। রাজা মশাই 3 সত্যি করলে তুই তাল গাছে গিয়ে কোড়ে আঙুলটা ঠেকাবি। কোড়ে আঙুল ঠেকিয়ে 3 বার গাছটাকে ছুবি আর মা মা বলে ডাকবি। আমি তখন শূন্যে উঠে স্বর্গে চলে যাব। আমার জন্য দুঃখ করিস না, তুই রাজবাড়িতে রাজরানী হয়ে সুখে থাকবি। কলাবতী তার গাছ মায়ের কথা মতোই তখনই ঘরে ফিরে গেল। তারপর নিজের ময়লা একমাত্র শাড়িটা নিয়ে পুকুর ঘাটে ধুতে চলল। বেলা পড়লে হারাধন মাঠের কাজ সেরে বাড়িতে ফিরল।
বড় বউ সাত কাহন করে কলাবতীর দোষ তার কানে তুলে দিল। শেষে বলল, ডালিম নিয়ে নিত্যি নিত্যি দু বোনে ঝগড়া বাঁধছে, এত আমি সামলাতে পারবো না। যদি ভালো চাও তো আজই ডালিম গাছটা কেটে জলে ফেলে দিয়ে এসো, নইলে আমি অনাছিষ্টি বাঁধাবো। এই বলে রাখছি। এক কথার পর বড় বউকে শান্ত করার জন্য হারাধন তক্ষুনি কুড়োল নিয়ে গিয়ে ডালিম গাছটাকে কেটে ফেলল। কাটা গাছও টেনে পুকুরে জলে ফেলে দিয়ে এলো। সেদিন রাত ভোর হতেই রাজধানী শহরে হইচই বেঁধে গেল। দলে দলে ঢেড়াদার ঢেড়া নিয়ে গায়ে গায়ে ছড়িয়ে পড়ল। ঢেড়া পিটিয়ে ঢেড়াদাররা সকলকে জানাতে লাগলো, ভাই সব, রাজামশাইয়ের ঘরের সদর দরজায় রাক্ষসে তাল গাছ মাটি ফুঁড়ে উঠেছে। কুড়োল করাত কোনো কিছু দিয়েই সেই গাছ কাটা যাচ্ছে না। রাজামশাই জানিয়েছেন যে ওই তাল গাছ কাটতে পারবে তাকে তিনি 7 ধামা সোনার মোহর পুরস্কার দেবেন। শোনো 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 ভাই সব, রাজামশাইয়ের ঘরের সদর দরজায় রাক্ষসে তাল গাছ মাটি ফুঁড়ে উঠেছে। কুড়োল করাত কোনো কিছু দিয়েই সেই গাছ কাটা যাচ্ছে না। রাজামশাই জানিয়েছেন যে ওই তাল গাছ কাটতে পারবে তাকে তিনি 7 ধামা সোনার মোহর পুরস্কার দেবেন। ঢেড়াদারদের ঘোষণা হবার হারাধনের বড় বউয়ের কানেও পৌঁছলো। সে হারাধনকে ধরে পড়ল, বলল, তুমি তো বাপু যেতে পারো কুড়োলটা নিয়ে, একটা তাল গাছ কাটা কি এমন শক্ত কাজ। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে উঠল, টাকাগুলো পেলে তার বিয়ের ভাবনাটা তো ঘোচে। বড় বউয়ের কথা শুনে হারাধন বলল, তুমি বুঝতে পারছো না বড় বউ, এ নিশ্চয়ই কোনো ভুতুড়ে গাছ, নইলে কুড়োলে কাটা যায় না। সাধারণ একটা তাল গাছ হলে রাজামশাইকে এভাবে ঢেড়া শহরত করতে হতো না। মালতী পাশে দাঁড়িয়েই বাপ মায়ের কথা শুনছিল। সে বলল, মা, আমি ভুতুড়ে গাছটা একবার দেখে আসবো, দিদিকে সঙ্গে নিয়ে যাব। কত লোক জানি জড়ো হয়েছে সেখানে। মালতীর কথা শুনে বড় বউ বলল, মজা দেখার লোকের কি অভাব হয় কখনো, কিন্তু ওই ভিড়ের মধ্যে গিয়ে কি হবে। মালতী বায়না ধরে বসলো, ভুতুড়ে তাল গাছ তাকে দেখতে যেতে দিতেই হবে। এই ফাঁকে রাজবাড়িটাও দেখে আসবে, কখনো দেখেনি। আদরের মেয়ের আবদার না রেখে পারে বড় বউ। শেষে বলল, যেতে চাইছো যাও, কলাবতীকে সঙ্গে নিয়ে যাবে। রাজবাড়ি বলে কথা, ভালো শাড়ি গয়না পরে যাবে। কিছুক্ষণের মধ্যেই মালতী কাপড়ের গয়নায় নতুন কনে বউটির মতো সেজে গুজে কলাবতীকে সঙ্গে করে বেরিয়ে পড়ল রাজধানীর উদ্দেশ্যে। কলাবতীর পরনে তালি লাগানো একটা ডুরে শাড়ি, আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিল ওটা সে। ওই ছেঁড়া মলিন ডুরে শাড়িতেই মালতীর রূপ যেন ফেটে পড়ছে। মালতীর নতুন শাড়ি আর অলংকারের জলুস তার রূপের কাছে তুচ্ছ দেখাতে লাগলো। অনেকটা হাঁটা পথ পার হয়ে দুই বোনে রাজধানীতে পৌঁছে দেখল রাজবাড়ি ঘিরে শুধু কালো কালো মানুষের মাথা। গম গম করছে চারিদিক। অমন ভিড় দেখে মালতী কলাবতীর মাথা ঘুরে যায় আর কি। দুজনে হাত ধরাধরি করে লোকের জটলার ফাঁক ফোকর গলে এগিয়ে যেতে থাকে। রাজবাড়ির সিংহদরজা পার হতেই রাজমহলের মাথা ছাড়িয়ে দাঁড়ানো প্রকাণ্ড তালগাছ চোখে পড়ল। ওই তালগাছ দেখে বুক মুচড়ে ওঠে কলাবতী, চোখ ঠেলে কান্না আসতে চায়। অনেক কষ্টে নিজেকে সামলে রাখে সে। ভিড় ঠেলে সামনের দিকে অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে কলাবতী। তার হাত আঁকড়ে ধরে আছে মালতী। ওরা দেখলো সামনেই একটা জমকালো ঝলমলে আসনে বসে রাজামশাই তার মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন। কলাবতী সাহস করে ধীরে ধীরে এগিয়ে রাজামশাইয়ের আসনের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। সে শুনতে পায় মন্ত্রীমশাই রাজাকে বলছেন, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না মহারাজ। কত কুঠারি এলো, কিন্তু কেউই কিন্তু কিছু করতে পারলো না। তাল গাছের গায়ে কুড়োলের কোপই বসছে না। গোফে আঙুল বুলোতে বুলোতে রাজামশাই মন্ত্রীর কথা শুনলেন। পরে চিন্তিত মুখে বললেন, দেশের যত গুণিন আছে সকলকে এখানে হাজির হতে বলো। টুকটাক করে এই ভুতুড়ে তাল গাছের সুরাহা হবে।
যে এই মন্ত্র পড়ে এই তাল গাছ তুলতে পারবে তাকে রাজকোষের অর্ধেক অর্থ পুরস্কার দেব। মন্ত্রীমশাই বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আজই আমি আপনার আদেশ রাজ্যময় ঘোষণার ব্যবস্থা করছি। মালতীর হাত ধরে কাছাকাছি দাঁড়িয়ে কলাবতী রাজা ও মন্ত্রীর সব কথাই শুনছিল। তারপর সে মালতীর হাত ছাড়িয়ে হঠাৎ রাজার সামনে মুখোমুখি এসে দাঁড়ায়। দুহাত জোড়ো করে নমস্কার জানিয়ে বলল, মহারাজ, আমার একটা কথা ছিল। রাজামশাই অবাক হয়ে কলাবতীর দিকে চেয়ে আর চোখ ফেরাতে পারেন না। তার মনে হয় হঠাৎ কোনো দেবকন্যা বুঝি তার সামনে এসে দাঁড়িয়েছে। তাপ্পি লাগানো ডুরে শাড়ির দিকে তাকিয়ে রাজামশাই বললেন, বলো মা, কি কথা বলবে? কলাবতী বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, যদি অনুমতি করেন তাহলে আমি তাল গাছটা তুলে দেবার চেষ্টা করতে পারি। কলাবতীর কথা শুনে রাজামশাই চমকে উঠলেন। তার চোখে জমে উঠল বিস্ময়। রাজামশাইয়ের আশেপাশে মন্ত্রী এবং পাত্রমিত্র যারা ছিলেন তাদের কানেও কলাবতীর কথা পৌঁছেছিল। চোখ ভরা বিস্ময় আর কৌতূহল নিয়ে তারা কলাবতীকে ঘিরে দাঁড়ালেন। রাজামশাই কিন্তু বালিকার খেয়াল বলে কলাবতীর কথাটা উড়িয়ে দিলেন না। তিনি তাকে কাছে ডেকে নিয়ে বললেন, তুমি কে জানি না মা, তবে নিজে থেকেই যখন এসেছো তখন বুঝেছি নিশ্চয়ই তুমি রাজ্যের মানুষের মঙ্গল করবার জন্যই এসেছো। ওই তাল গাছ আমার দরবার ঘরের সদর দরজা আটকে রেখেছে। দরবারের কাজ বন্ধ রয়েছে, তার জন্য বড় বিপদে পড়েছি মা। তুমি যদি এই বিপদ থেকে আমাকে পার করতে পারো তাহলে যা চাইবে তোমাকে তাই দেব। কলাবতী বলল, মহারাজ, আপনি তিন সত্যি করে কথাটা বলুন। রাজামশাই তখন তিন সত্যি করে বললেন, তুমি যা চাইবে তাই দেব তোমাকে, শুধু তুমি ওই ভুতুড়ে তাল গাছটা তুলে দাও। মার কথাগুলো মনে মনে স্মরণ করে কলাবতী তখন ধীরে ধীরে তাল গাছের দিকে এগিয়ে যায়। পরনের কাপড়ের ছেঁড়া আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তাল গাছের গা ঘেঁষে দাঁড়ায়, আর ডান হাতের কোড়ে আঙুল দিয়ে তিনবার গাছের গায়ে ঠেকিয়ে মা মা বলে ডাকে। তার শেষবারের মা ডাক মুখ থেকে বেরোতে না বেরোতে রাজ্য শুদ্ধ লোকের চোখের সামনে ঘটে গেল এক অবাক করা কাণ্ড। প্রকাণ্ড সেই তাল গাছ মাটি উপড়ে উঠে শোঁ শোঁ শব্দে হাওয়া কেটে আকাশে উঠে মুহূর্তে কোথায় অদৃশ্য হয়ে গেল। ওই দৃশ্য দেখে সমস্ত লোক উল্লাসে রাজা মশাইয়ের নামে জয়ধ্বনি দিতে লাগলো। রাজামশাই আনন্দে কলাবতীকে সিংহাসনে কোলের কাছে টেনে এনে বসালেন। কলাবতী তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সংসারে মা বলে তার আর কেউ যে রইল না। রাজামশাই বিস্মিত হয়ে বললেন, তুমি কাঁদছো কেন মা? তোমার কি দুঃখ? ধীরে ধীরে নিজেকে শান্ত করে কলাবতী বলল, মহারাজ, এবার আপনি আপনার বাক্য রক্ষা করুন। রাজামশাই বললেন, বলো মা, তুমি কি চাও? কলাবতী বলল, যুবরাজের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, এই আমার প্রার্থনা। রাজামশাই বললেন, তাই হবে মা। আজ এখানে সকলের সামনে ঘোষণা করছি, রাজপুত্রের সঙ্গেই তোমার বিয়ে হবে। তুমি আমার রাজমহল আলো করে রাখবে। আগামী দিনে তুমিই হবে এ রাজ্যের রানী। রাজামশাইয়ের কথা শুনে প্রজারা সকলে ধন্য ধন্য করতে লাগলো। তারপর রাজামশাই নিজে হাতে ধরে কলাবতীকে অন্দরমহলে নিয়ে গেলেন, আর মালতী চোখের জল ফেলতে ফেলতে অভিমানে ঠোঁট ফুলিয়ে একা হেঁটে বাড়ি ফিরে এলো। এসে সে তার মাকে বলল, দিদিকে রাজামশাই হাত ধরে রাজবাড়িতে নিয়ে গেল, আর আমার দিকে একবার ফিরেও তাকালো না। রাজামশাই বলেছেন দিদির সঙ্গে রাজপুত্রের বিয়ে হবে, দিদি রানী হবে। মেয়ের মুখে সব কথা শুনে হিংসায় বড় বউয়ের বুক ফেটে যেতে লাগলো। সে তক্ষুনি ছুটল গুনিন বুড়ির বাড়িতে। এদিকে দিন কতক পরেই ধুমধাম করে রাজপুত্রের সঙ্গে কলাবতীর বিয়ে হয়ে গেল। রাজ্য শুদ্ধ লোক 3 দিন ধরে বিয়ে বাড়ির ভোজ খেল। বিয়ে বাড়িতে হারাধনও উপস্থিত ছিল। সে যুবরানীর বাবা, তাই রাজবাড়িতে যথেষ্ট সমাদর পেল। অঢেল পেন্নামি নিয়ে বাড়ি ফিরে এলো। মা হারা মেয়ে দুঃখিনী কলাবতীর সুখ দেখে হারাধন যার পরনাই খুশি হয়েছে, কিন্তু মনের ভাব সে গোপন রাখলো। দিন গড়িয়ে চলল। 6 মাসের মাথায় একদিন বড় বউ হারাধনকে বলল, মেয়েটাকে কতদিন দেখিনি, মন কেমন করছে।
তুমি রাজবাড়ি গিয়ে কলাবতীকে নিয়ে এসোগে, এসে কয়েকদিন বেরিয়ে যাক মেয়েটা। বড় বউয়ের কথা মতো হারাধন পরদিন রাজবাড়িতে উপস্থিত হয়ে মনের অভিলাষ রাজামশাইকে জানালো। শুনে রাজামশাই খুশি মনে নববধূ কলাবতীকে সোনার চাদরে মোড়া ঝলমলে চতুর্দোলায় চাপিয়ে দাসী বাঁধি ও বরকন্দাজ সঙ্গে নিয়ে সসম্মানে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বাপের বাড়িতে একটা সপ্তাহ কলাবতীর হেসে খেলে ভালোই কাটলো। শ্বশুর বাড়িতে ফিরে আসার আগের দিন বড় বউ বিকেলে কলাবতীকে নিয়ে চুল বাঁধতে বসলো। চুল বেঁধে দেবার সময় গুনিন বুড়ির কাছ থেকে নিয়ে আসা একটা শিকড় গোপনে কলাবতীর চুলে বেঁধে দিল। অমনি জল জ্যান্ত কলাবতী একটা হলদে পাখি হয়ে গেল। বড় বউ তখন তাড়াতাড়ি করে পাখিকে একটা খাঁচায় পুরে ফেলল। পরদিন বড় বউ মালতীকে কলাবতীর সাজে সাজিয়ে রাজবাড়ির চতুর্দোলায় চাপিয়ে তাকে রাজবাড়িতে পাঠিয়ে দিল। বড় বউ খাঁচা শুদ্ধ হলদে পাখিটাকেও মালতীর সঙ্গে দিয়ে দিল। পাখি তার পোষা হয়ে থাকবে। মালতী কিন্তু কলাবতী সেজে রাজবাড়িতে এসে দারুণ মুশকিলে পড়ে গেল। যেই তাকে দেখে সেই বলে, এ কি চেহারা ছিঁড়ি করে এসেছে বউরানী বাপের বাড়ি গিয়ে? তোমার গায়ের অমন দুধে আলতা রং দুদিনে কুৎসিত কালো হয়ে গেল কি করে? যুবরাজের মনেও মালতী আসবার পর থেকেই বারবার কথাটা জাগছে। কি করে একটা মানুষের আদল এমন পাল্টে গেল ভেবে কুল পায় না। মালতী খাঁচায় করে যে পাখিটা নিয়ে এসেছিল সেটা যুবরাজের হাতে তুলে দিয়ে বলেছিল, মা তোমাকে উপহার পাঠিয়েছেন, আমাদের পুরনো পোষা পাখি। পরদিন থেকেই যুবরাজ প্রতিদিন নিয়ম করে নিজ হাতে পাখিকে চান করাচ্ছে, 3 বেলা খেতে দেয়। গুনিন বুড়ির তাবিজের ফলে কলাবতী হলদে পাখি হয়ে আছে। মানুষের সব জ্ঞানই তার রয়েছে, সে সব কিছুই দেখতে পায়, বুঝতে পারে, শুধু মানুষের ভাষায় কথা বলতে পারে না। যুবরাজ তখন তাকে খাবার খাওয়ায়, তখন পাশে দাঁড়িয়ে দেখে মালতী। যুবরাজের হাত থেকে পাখির খাবার খেতে খেতে পাখি কলাবতীর চোখের জল গড়াতে থাকে। কেউ কিছু বুঝতে না পেরে একদিন যুবরাজ বারান্দার ধারে পাখিকে চান করাতে বসেছে। মালতী তাকে তার ঘর পালঙ্কে শুয়ে আরাম করছে। পাখির ডানায় সুগন্ধি সাবান মাখাতে গিয়ে হঠাৎ তার ডানার পালকের ফাঁক থেকে তাবিজটা গেল পড়ে। যেমনই না তাবিজে খসে পড়া অমনি পাখির রূপ গেল বদলে। কলাবতী তার নিজের চেহারা ফিরে পেল। কাণ্ড দেখে যুবরাজ তো বিস্ময়ে আনন্দে হতবাক। তার অবস্থা দেখে কলাবতী বলল, ঘরে চলো, সব কথা বলছি তোমায়। যুবরাজকে নিয়ে কলাবতী পাশের ঘরে গেল। তারপর তার জীবনের সকল দুঃখ দুর্ভোগ সে তার স্বামীকে এতদিন বলেনি, আজ খুলে বলল। মালতীর পরিচয়, বড় বউয়ের চুলে তাবিজ বেঁধে তাকে পাখি করে দেওয়া, কোনো কথাই সে বাদ দিল না। শুনে যুবরাজের প্রচন্ড রাগ হলো, কিন্তু বাইরে কিছুই প্রকাশ করলো না। কলাবতীকে সেই ঘরে লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে এলো। ঠিক সেই সময় পাখির খাবারের বাটি নিয়ে মালতী তার ঘর থেকে বেরিয়ে আসে। সে যুবরাজকে বলল, আজ পাখিটাকে চান করাতে তোমার দেখছি অনেক বেলা হলো, খাঁচায় পাখিটাকে দেখছি না যে? যুবরাজ বলল, তোমার পাখি হাত ফসকে পালিয়ে গেল। শুনে অস্থির হয়ে মালতী বলে উঠল, সর্বনাশ, শেষে মায়ের দেওয়া পাখিটাকে এভাবে ছেড়ে দিলে তুমি? যুবরাজ কোনো কথা না বলে মহলের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে দুজন জল্লাদ এসে মালতীকে ধরে বদ্ধ ভূমিতে নিয়ে গেল। পাশের ঘরে লুকিয়ে থাকা কলাবতী কিছুই দেখতে পেল না। সেদিন থেকে মালতীর খবর আর কেউ দেখতে পায়নি। দুঃখিনী কলাবতীর এতদিনে দুঃখের অবসান হলো। যুবরাজকে নিয়ে পরম সুখে তারা দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক মজার গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।